দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন হাউ ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। পুরো বিশ্ব জুড়ে অস্থির একটা সময় আছে, তবে কিছুটা স্বস্তির খবর হলো যুদ্ধ এখন মাঠে নয়, কূটনীতির টেবিলে চলছে। আর সেই কূটনীতিক টেবিল থেকেই যে সুখবরটি আজকে এসেছে সেটি হলো 10 দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই ঘোষণা দিয়েছেন। বিকেলে 5টা থেকে এটি কার্যকর হয়েছে। তবে কিছুটা প্রশ্ন থেকে গেছে, কারণ ইসরায়েল কতটা মেনে চলবে এই যুদ্ধবিরতি সেটা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। কারণ এর মধ্যে ইসরায়েল বলছে যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না তারা। অন্যদিকে প্রয়োজনে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে হিজবুল্লাহ। প্রেসিডেন্ট ট্রাম্প আরো জানিয়েছেন, হোয়াইট হাউসে দুই পক্ষের বৈঠক আগামী 2 সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। 33 বছর পর ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা টেলিফোনে কথা বলেছেন বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এর মধ্যে ইরানের সাথে আমেরিকার চুক্তি না হলে পুরো বিষয়টাই ভেস্তে যেতে পারে। প্রশ্ন উঠছে তাই, আমেরিকা ও ইরানের চুক্তি কত দূর? প্রেসিডেন্ট এই বিষয়ে হোয়াইট হাউসে কথা বলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন খুব নিকটে চুক্তি, পাশাপাশি বলেছেন চুক্তি হলে স্বাক্ষর করতে তিনি নিজে সরাসরি পাকিস্তানে যাবেন। চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে চুক্তি হবে বলে আশাবাদী তিনি, তাই বাড়তি এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে তিনি চাচ্ছেন না। তবে একই সময়ে চুক্তি যদি না হয় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। কারণ অনেক সামরিক বিশেষজ্ঞ বলছেন ইরানের বন্দরগুলোতে অবরোধ দেওয়ার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ হলেও এটির ফল আসতে পারে। কারণ তেল রপ্তানি করতে না পারলে ভয়াবহ একটা অর্থনৈতিক সংকটে পড়বে ইরান। এটি তাদের আলোচনার টেবিলে নরম করে আনবে বলে প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করছেন। এবং ঝুঁকির বিষয় হলো, আমেরিকা যদি তেল নিতে আসা চায়না ও ভারতের কোনো জাহাজ আটক করে তাহলে আরেকটি কূটনৈতিক সংকটের আশঙ্কা রয়েছে। এদিকে ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করে আনতে কংগ্রেসের আরেক দফা চেষ্টাও ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার মাত্র 1 ভোটে হেরে যায় প্রস্তাবটি। আগের দিন সেনেটে আনাও একই ধরনের প্রস্তাব বাতিল হয়েছে 47-52 ভোটে। সবশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে সেটি হলো পোপের সাথে প্রেসিডেন্টের বাকযুদ্ধ। পোপ কেন রাজনীতি নিয়ে কথা বলছেন, এটি নিয়ে আপত্তি রিপাবলিকানদের। তবে পোপরা আগে রাজনৈতিক বিষয়ে কথা বললেও কোনো পোপ কোনো নেতার নাম ধরে এইভাবে কথা বলেননি, যেটি ট্রাম্পের ক্ষেত্রে তিনি বলছেন। অন্যদিকে পাল্টা কোনো প্রেসিডেন্টের পক্ষ থেকে এইভাবে সরাসরি আক্রমণ করা হয়নি কোনো পোপকে। পুরো বিষয়টি নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর শফিকুর রহমান, এবং একই সাথে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইন্ডিয়ানার সেন্ট মেরি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, কিছুটা মানে আমরা যদি সেই 28 ফেব্রুয়ারি থেকে শুরু করি, প্রেসিডেন্টের সুর অনেকটুকু নরম হয়ে এসেছে এবং তিনি যুদ্ধ বন্ধ করতে বেশ মরিয়া বলেই অনেকে মনে করছেন। মানে কি এমন ঘটলো যে আমরা যে প্রেসিডেন্টকে চিনি তিনি তো আসলে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কিংবা নিজের অবস্থান থেকে একেবারেই পুরোপুরি সরে যাচ্ছেন, এরকম বিষয় কি, মানে কেন তিনি মরিয়া হলেন আসলে, এটি আপনার কাছে জানতে চাই। মরিয়া হচ্ছেন, হতেই হবে তাকে, কারণ এটা 3-4টা ফ্যাক্টরের ভাবে যদি আমরা অ্যাপ্রোচ করি। একটা হচ্ছে যে ওনার নিজের পার্সোনালিটি, যেটা আমি অনেক ইম্পর্টেন্স দিয়ে বলি। উনি একজন সেলফ সেন্টার্ড নার্সিসিস্ট। উনি শক্তি, পাওয়ার এবং কন্ট্রোল করার একজন ডিক্টেটোরিয়াল পার্সন হিসেবে সবকিছু দেখেন। সেখানে উনি কোনো জায়গায় হেরে যাবেন বা কম হবে বা ছোট হয়ে যাবেন, এটা উনি অ্যাকসেপ্ট করতে পারেন না। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এত আক্রমণ করার পরেও দুটো পৃথিবীর বড় শক্তিশালী আমেরিকা এবং ইসরায়েল দুটো একসাথে হয়ে আক্রমণ করার পরেও ইরান সার্ভাইভ করছে এবং ইরান ফেস করছে এবং উল্টো আক্রমণ করছে এবং নেগোসিয়েশনে যাচ্ছে। এই যে তার যে পাওয়ার বেস ইরানের, এই পাওয়ার বেসকে ট্রাম্প সহজে অ্যাকসেপ্ট করে নিতে পারছে না। কাজেই এখন যেটা দেখতে পাচ্ছে সে, যে ইসরায়েলের পক্ষে কতটুকু যুদ্ধ করা সম্ভব। আমি 2 নম্বর পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে যে এটা আমেরিকার যুদ্ধ না ইসরায়েলের যুদ্ধ। আমেরিকার ভেতরেই
মানে কংগ্রেসে তো রয়েছি, সিনেটে তো রয়েছি, আমেরিকার ভেতরে যে রাজনৈতিক পরিবেশ এখন, এই পরিবেশে এবং রিপাবলিকান পার্টির ভেতরে যে পরিবেশ রয়েছে, এই পরিবেশের ভেতরে ট্রাম্প একেবারে নাজেহাল হয়ে যাওয়ার মতন অবস্থা। সে কি করবে, কোন দিকে যাবে, কোনটা অ্যাকসেপ্ট করবে, এটা তারা বুঝতে পারছে না। কারণ আমেরিকার 60% উপরে লোকজন এই যুদ্ধের বিরুদ্ধে। তার যে পপুলারিটি ছিল বা আছে বা মিড টার্ম ইলেকশনে থাকবে রিপাবলিকানদের এবং ট্রাম্পের, এটা খুব শেকি হয়ে গেছে। এ হলো 2 নম্বর। 3 নম্বর হলো অয়েল, তেল। ওর ব্যক্তিগত পার্সোনাল মানে প্রফিট ছাড়া ট্রাম্প নিজেকে অন্য কোনোভাবে দেখে না। প্রেসিডেন্ট হয়েছে কিসের জন্য? তার পার্সোনাল বেনিফিটের জন্য, তার ফ্যামিলির, তার ছেলে মেয়ের, তার ব্যবসার, তার অয়েল ব্যবসার বেনিফিটের জন্য। সে মিডল ইস্টে যাচ্ছে, সৌদি আরবে এর আগে 6 মাস আগে গেছে, বিভিন্ন জায়গায় কি পার্সোনাল গেইন, পার্সোনাল প্রফিট ব্যবসা করার জন্য। আপনি যদি দেখেন ভেনেজুয়েলা, ইরান, সৌদি আরব, এই 3টি হলো তেলের মেইন সেন্টারপিস। এই সেন্টারপিস গুলোকে উনি যেন কন্ট্রোল করতে পারেন। এবং ওনার আগে তেলের ব্যবসা ছিল না, আগে রিয়েল এস্টেট এবং অন্য ব্যবসা করতেন। কিন্তু এখন সে এবং তার ফ্যামিলি এবং তার মেয়ের জামাই, এরা সব তেলের ব্যবসায় ঢুকে পড়েছে। তার মেয়ের জামাইকে বলা হয়েছে সেদিন যে তোমরা যুদ্ধ কিভাবে দেখছো? বলে যুদ্ধ তো ব্যবসা। যুদ্ধটাকে তারা একটা ব্যবসা হিসেবে দেখছে। এই যে ইন্টারপ্রিটেশন, এই যে 3-4-5টা ফ্যাক্ট আমি বললাম, এগুলো সব কটা তার বিরুদ্ধে। এছাড়া সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে তার প্রেসিডেন্সি ইজ এ ফেইল্ড প্রেসিডেন্সি। আপনি যদি তার ট্যারিফ দেখেন, যেগুলো এজেন্ডাগুলো নিয়ে উনি এসেছিলেন বা প্রথম দিকে চেষ্টা করেছেন, ট্যারিফের কোনো রেজলিউশন হয়নি। কোনো জায়গায় সে ভালোভাবে সাকসেসফুল হয়নি কোনো দেশের সাথে। ইমিগ্রেশন যদি দেখেন, ইমিগ্রেশন এবং এইসের যে রোল, ভূমিকা, সারা দেশে এবং সারা পৃথিবীতে একটা বদনাম নিয়ে ট্রাম্প থাকছে। তারপরে যে অন্যান্য ফ্যাক্টরগুলো, যে ইকোনমি, অর্থনীতির যে প্রাইসের দাম, যে মানে জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, তার কোনো কন্ট্রোলে নেই। উনি ইলেকশনে বলে এসছেন যে আমি প্রাইসের দাম মানে জিনিসপত্রের দাম কমিয়ে দেবো, একেবারে ফেলিওর। এরপরে ইউনিভার্সিটিগুলো দেখেন, উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে একাডেমিক কন্ট্রোল করার চেষ্টা করেছেন। হার্ভার্ডে, কলম্বিয়ায়, ইএলএ, অন্য জায়গায়, এক জায়গাও উনি টিকতে পারেননি। তার সাথে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অর্গানাইজেশন 270টার মতো কোর্টে কেস করেছে। 98% কেসে ট্রাম্প হেরেছে। তো এই যে সবকটা ফ্যাক্টর আমি বললাম, এগুলো নিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার অবস্থা ভালো না। মানে এই ফ্যাক্টরগুলো জেনেই তো তিনি যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধে যাওয়ার আগেই তো ফ্যাক্টরগুলো তিনি জানতেন ঘটেছিল। তারপরে তিনি নতুন করে এত বড় একটা ঝুঁকি কেন নিলেন? মানে তিনি কি খুব আত্মবিশ্বাসী ছিলেন, নাকি তাকে বোঝানো হয়েছে যে আপনি এই একটা জয় দিয়ে ইরানকে যদি আপনি হারাতে পারেন, আমেরিকানরা সবাই আপনাকে মাথায় তুলে নাচবে, এমন কোনো বিষয় ছিল? আমেরিকানরা করবে তার চেয়ে, যেটা উনি মানে আমার কাছে যেটা মনে হয়, এবং অন্যান্য অনেকেই বলেছেন যে একটা ট্র্যাপে পড়ে গেছেন, ইসরায়েলের ট্র্যাপে। মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ট্র্যাপে ফেলা হচ্ছে। রাইট। মানে তার ব্যক্তিত্বের সঙ্গে এটি যায় যে মানে তিনি তো সবাইকে ব্যবহার করেন, তাকে ব্যবহার করা হচ্ছে, এটি কি তার ব্যক্তিত্বের সঙ্গে? আপনি যে আগের বিশ্লেষণগুলো করলেন, ব্যবহার করছে, আমি যেভাবে দেখছি সেটা হচ্ছে যে ট্রাম্পকে ব্যবহার করা হচ্ছে ইসরায়েলের পক্ষে এবং নেতানিয়াহুর ব্যক্তিগত পক্ষে। কারণ নেতানিয়াহুর প্রাইম মিনিস্টারের, তার ওখানে যে বিভিন্ন রকম সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো উনি সহজে সমাধান করতে পারছেন না। তার বিরুদ্ধে যে পার্সোনাল কেস, তার যে করাপশনের কেস, তার যে আনপপুলার হয়ে গেছে, সে তার লিবারাল গ্রুপ থেকে বেরিয়ে এসে সে এখন মানে স্ট্রং কনজারভেটিভ এবং রাইটিস্ট গ্রুপের
সাথে স্পোক্স পারসন হয়ে দাঁড়িয়েছেন ইসরায়েলের। তারপরে উনি গাজায় এগিয়েছেন, করেছেন, ভেঙেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো সলিউশনে যেতে পারেননি। একই রকম আমরা দেখছি লেবাননে। আমি ইউক্রেনে। প্রাইম মিনিস্টার, ইসরায়েলের প্রাইম মিনিস্টারের কথা বলছি। জি। উনি যাচ্ছেন, করছেন, জমি দখল করার, ইসরায়েলকে একটা বড় রাষ্ট্রে প্রমাণ মানে পরিণত করার প্রচেষ্টা উনি করে আসছেন, কিন্তু আজ পর্যন্ত সঠিকভাবে খুব একটা বড় রকম জায়গা কোনো জায়গায় দখল করে টিকতে পারেননি। আমরা সিরিয়ায় দেখেছি, আমরা ইরাকে দেখেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাকশন উনি করার চেষ্টা করছেন। এই জন্য শেষ প্রচেষ্টা, সেটা সে ইরানকে টার্গেট করে, প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যবহার করে করার চেষ্টা করছেন, এবং কিছুটা সাকসেসফুল হয়েছে। ট্রাম্প এর ভেতরে এই ট্র্যাপে পড়ে গেছে। পড়ে গিয়ে ট্রাম্প, যে কারণ অন্য অন্য জায়গায় ট্রাম্প যখন সাকসেসফুল হচ্ছে না, উনি জানতেন, হয়তো ভাবছেন যে ভেনেজুয়েলায় করে ফেলেছে, ইরানেও হয়তো করে ফেলবে। কিন্তু ইরানের পলিটিক্যাল এবং কালচারাল এবং সোশ্যাল এবং পলিটিক্যাল সিচুয়েশন যে ভেনেজুয়েলার মতো না, এটা আমার মনে হয় সিআইএ বা যাই হোক তার অ্যাডভাইজাররা ফেল করেছে তাকে কনভিন্স করার জন্য। এবং তার যে চিফ অফ স্টাফ, যে মহিলা, উনি কিন্তু সবসময়ই তাকে সাজেস্ট করেছে এইসব ওয়ারে না যাওয়ার জন্য। মানে সুসিউলজের কথা আপনি বলছেন, কিন্তু নিউ ইয়র্ক টাইমস যে রিপোর্টটি করেছিল, অর্থাৎ কিভাবে বেঞ্জামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে এসেছিলেন গোপনে, এসে কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন, সেই বৈঠকে কারা কারা ছিল, সেই বৈঠকে কার ভূমিকা কি ছিল, একেবারে ডিটেলস নিউ ইয়র্ক টাইমস একটি রিপোর্ট করেছিল। সেখানে তার চিফ অফ স্টাফের ভূমিকাটা ছিল, তারা বলছিল এমন যে তিনি প্রেসিডেন্টের মনোভাব বোঝার চেষ্টা করছিলেন। তিনি বারবার করে বুঝতে চাইছেন প্রেসিডেন্ট কি চান। তিনি দেখছিলেন যে প্রেসিডেন্ট বারবারই হ্যাঁ এই আক্রমণটা করা যেতে পারে, সেই পক্ষে তিনি আছেন। তখন তিনি বলেছিলেন হ্যাঁ আপনি যেটা ভালো মনে করেন। জি, জেতাটা তার দরকার। আমি যেটা আগে বলছিলাম, তার পার্সোনালিটির, তাকে কন্ট্রোলের থাকা, তার ডিক্টেটর। সে সারা পৃথিবীতে রাশিয়ার সাথে সে ফেলিওর করেছে, ইউক্রেনে ফেল করেছে, চীনের সাথে এগোতে পারেনি। কাজেই সে এখন ইসরায়েলকে নিয়ে ইরানের এই পক্ষে, এটাকে যদি সে জিততে পারে, সে তার ধারণা ছিল এবং তাকে তার অ্যাডভাইজাররা ধারণা দিয়েছে যে এটা সহজ হবে। ওকে, একদিন দুদিন না, কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু এটা যে এইভাবেই এগিয়ে যাবে এবং এইভাবে পরিণতি হতে যাবে, এটা তিনি বুঝতে পারেননি। যার জন্য মানে আমি আপনাকে ওই ঘটনায় ফিরছি বারবার। মানে যে রিপোর্টটি হয়েছিল সেখানে বলা হচ্ছিল তিনি কোনো অ্যাডভাইজারের সঙ্গেই এই বিষয়ে আলোচনা করেননি। সেখানে সিআইএ চিফ ছিলেন, সেখানে ডেনকেন ছিলেন, এবং যে বৈঠকগুলো হয়েছে গোপনে সেইখানে মার্কো রুবিও ছিলেন, কিন্তু কোনো অ্যাডভাইজারের মতামত তিনি নেননি। তারা যুদ্ধ শুরু হওয়ার পর জানতে পেরেছিলেন যে এই ধরনের একটি যুদ্ধ শুরু হয়েছে। যাই হোক, আমি একটু ইরান প্রসঙ্গে আবারও ফিরবো, কিন্তু ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে যেতে চাই লেবানন ইস্যুতে। লেবাননটা অনেকটা ইরান যুদ্ধেরই সাইড ইফেক্ট হিসেবে লেবানন যুদ্ধটা শুরু হয়েছে, কিন্তু আমরা দেখলাম ইরান যুদ্ধে যুদ্ধবিরতি হলো, লেবাননের ইস্যুতে হলো না। অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে ঘোষণা দিলেন যে হ্যাঁ 10 দিনের একটা যুদ্ধবিরতি হয়েছে। এই যুদ্ধবিরতিটা দুপক্ষের বক্তব্যগুলো দেখার সুযোগ নিশ্চয়ই হয়েছে আপনাদের। সেক্ষেত্রে কতটা সাস্টেনেবল হবে, কিংবা এই যুদ্ধবিরতিটাকে কি আলাদা করে দেখার কোনো সুযোগ আছে, নাকি ইরান যুদ্ধ শুরু হলে আবারও তো এটা শুরু হয়ে যাবে, তখন তো আর 10 দিনের যুদ্ধবিরতির বিষয় নেই? একটু মিউট করা আছেন আপনি। হ্যাঁ, ধন্যবাদ জুয়েল, এবং যারা এই প্রোগ্রাম দেখছেন। আপনি যে প্রশ্নটা করেছেন যে আপনার লেবাননের সাথে যে সিজফায়ার যে ডিলটি, আমার কাছে যে যদি মনে হয় যে আমাদের এটার কনটেক্সটটা একটু হিসাবের মধ্যে নিতে হবে, যে কেন আসলে এই ডিলটি। আপনার যখন শুরু থেকে আপনার ইরানের সাথে যখন আপনার নেগোসিয়েশনের বিষয়টা আসলো এবং যুদ্ধবিরতির বিষয়টা আসলো, তখন ইসরায়েল এবং আমেরিকা তারা কিন্তু লেবাননকে ইনক্লুড করতে চান নাই। কিন্তু আপনার ইরানের সাথে সিজফায়ারের যে বক্তব্য বা প্রচেষ্টা, সেটার ঠিক মুহূর্তে আপনার 8 এপ্রিল যে ব্ল্যাক ওয়েনেসডে, যেখানে আপনার যে ব্যাপক পরিমাণে হামলা করলো এবং 3 শতাধিক লোকজন সিভিলিয়ানকে মারা হলো,
সেটি আমেরিকা এবং ইসরায়েলকে কিছুটা ইন্টারন্যাশনালি এবং স্ট্র্যাটেজিক্যালি বেকায়দায় ফেলে দিয়েছে, বিশেষ করে ইরানকে সেটা একটা লেভারেজ দিয়েছে। কারণ ইরানের আর্গুমেন্ট ক্লিয়ারলি ছিল যে যে লেবানন হচ্ছে যে এর মধ্যে ইনক্লুডেড। তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে এখন হরমুজ প্রণালী ক্লোজড, সেখানে একটা ব্লকেড আছে। তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে ট্রাম্পের যে আমেরিকার আপনার হচ্ছে যে 60 ডে যে ওয়ার পাওয়ার অ্যাক্ট আছে, সে অ্যাক্ট অনুসারে আপনার হচ্ছে যে প্রেসিডেন্ট কোনো জায়গায় যদি কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ শুরু করে, তা সেখানে তার তিনটা মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে ওর মধ্যে। নাম্বার 1 হচ্ছে যে উইদিন 48 আওয়ার্স সে কংগ্রেসকে ইনফর্ম করতে হবে। এরপর 60 ডেজের ভিতরে তাকে একটা 60 ডেজের উপরে সে ডিপ্লয় করতে পারবে না। যদি এর মধ্যে কংগ্রেস যদি যুদ্ধ ডিক্লেয়ার না করে, তাকে মানে ফোর্স উইথড্র করতে হবে। শুধু উইথড্র করার ক্ষেত্রে সেফ উইথড্রয়ালের জন্য সে আর 30 ডেজের এক্সটেনশন চাইতে পারে। সেই 60 ডেজের যে ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুসারে 60 ডেজের টাইম লাইন শেষ হচ্ছে আপনার মে মাসের 1 তারিখে। তার মানে হচ্ছে কি ইন্টারনালি ট্রাম্প ইজ রিয়েলি আন্ডার প্রেশার। আর আপনারা যে ভোটাভুটি দেখছেন সেখানে তো একেবারে মার্জিনটা খুবই কম, যদিও এটা ষষ্ঠবারের মতো হচ্ছে যে তার ক্ষমতাকে হ্রাস করানোর জন্য ভোটাভুটি হয়েছে, সেখানে ভোটাভুটি ফেল হয়েছে। বাট ইট ইজ গেটিং ভেরি ক্লোজার, এবং অলরেডি 1-2 জন করে আপনার হচ্ছে তারা হচ্ছে যে তাদের পার্টি লাইন ক্রস করে তারা ভোট দিচ্ছে। সো এই জায়গায় একটা ইন্টারনাল আপনার ইরানের বিষয়টা কমপ্লিকেটেড হয়ে গেছে। হরমুজ প্রণালী যদি ওপেন না হয় তাহলে খুবই কমপ্লিকেটেড। আর সেকেন্ড হচ্ছে যে আপনার এই যে ট্রাম্পের যে ইন্টারনাল প্রেশার। না, প্রশ্নটা হচ্ছে যে এই যে সিজফায়ার এটা আসলে কতটা সিগনিফিকেন্ট। এখানে আপনি দেখেন যে এটা কি আসলে রিয়েলি একটা সিজফায়ার, নাকি এটা ট্রাম্পের একতরফা আপনার হচ্ছে যে যুদ্ধ স্থগিত একটা প্রক্রিয়া বলতে পারেন। কোন সিজফায়ারটার কথা বলছেন? ইরান আমেরিকাটা না ইসরায়েল লেবাননটা? কথা বলছি লেবাননের সাথে যে সিজফায়ার উনি যেটা আজকে ঘোষণা করলেন, আমার কাছে এটি মানে মোটামুটি ভাবে আমার কাছে এটা একতরফা মনে হয়। কারণ হচ্ছে যে নেতানিয়াহুর অ্যাটিটিউড দেখে মনে হয়নি নেতানিয়াহুকে অনেকটা হচ্ছে আমার কাছে যেটি মনে হয় ট্রাম্প হতে অনেকটা ফোর্স করেছে টু এগ্রি অন দিস। রাইট, করাই উচিত। হ্যাঁ, আর হচ্ছে যে লেবাননের পক্ষ থেকে লেবাননের প্রেসিডেন্ট যেটি আপনার হচ্ছে যে এটার সাথে আপনার প্রেসিডেন্ট এবং নেতানিয়াহুকে যে ইনভাইট করেছেন হোয়াইট হাউসে, তারা এসে মানে দ্যাট উড বি এ হিস্টোরিক্যাল মুভ, দ্যার ইজ নো ডাউট। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, মেইন নেগোশিয়েটরের যে পয়েন্টটা বা অ্যাক্টরটা সেটা হচ্ছে হিজবুল্লাহর আপনার হচ্ছে যে তার যে সাউদার্ন লেবাননে তার যে প্রেজেন্স এবং তার যে রেজিস্ট্যান্স, আপনি তারা হচ্ছে ওয়ারিং পার্টি, অ্যাকচুয়াল ওয়ারিং পার্টি। আপনি আলোচনার টেবিলে কিন্তু সেই হেজবুল্লাহ নেই, তাহলে আপনি সেখানে একতরফাভাবে সিজফায়ারের যে করছেন, সেখানে হেজবুল্লাহর যে পার্টি এবং তাদের যে ওভারঅল যে স্ট্র্যাটেজিক তাদের যে রেসপন্স, সেটা যদি আপনি বিবেচনা করেন তাহলে তারা আপনার হচ্ছে যে এটাকে খুব যে পজিটিভলি নিয়েছে তা না। এর একটা বড় কারণ হচ্ছে যে এই সিজফায়ার ডিলটা ইট গেভস ইসরায়েল দি কমপ্লিট রাইট টু টেক অল নেসেসারি অ্যাকশনস অ্যান্ড মেজার্স ফর সেলফ ডিফেন্স। দেখেন সেম জিনিস, সে এনি টাইম সে করতে পারে, অ্যাটাক করতে পারে। আর তার বিপরীতে লেবাননের জন্য যেটি বলা হচ্ছে যে লেবাননের গভর্নমেন্ট শুড ডিসআর্ম স্টপ হেজবুল্লাহ ফ্রম দ্য রেজিস্ট্যান্স। দেখেন দুটো জিনিস কিন্তু ডিফারেন্ট। এখন আমরা আসলে এগুলো তো দেখতে শুনতে মনে হচ্ছে যে হেজবুল্লাহ ইজ দ্য মেইন প্রবলেম। আসলে হেজবুল্লাহ ইজ নট দ্য মেইন প্রবলেম। আপনার থেকে আপনার 2024 সালে একটা আপনার সিজফায়ার হয়েছিল, সেখান থেকে ইসরায়েল 2000-এর বেশিবার আপনার হচ্ছে যে সে এই যুদ্ধ বিরতির আপনার হচ্ছে চুক্তি লঙ্ঘন করেছে। তো আপনি দেখেন যে এই জিনিসটা খুবই কমপ্লিকেটেড। হেজবুল্লাহ ইজ নট ইন দ্য পিকচার। আপনি একটি ডিল করেছেন, এটার আমি আসলে খুবই সন্দিহান যে এটার কতটা কার্যকারী হবে। আমার কাছে একটা বড় ইতিবাচক দিক এটার আছে, সেটা হলো যে ইসরায়েল এবং লেবাননের যুদ্ধ অব্যাহত রেখে তো ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি হতে পারতো না। অ্যাটলিস্ট চুক্তি হওয়ার মতো একটা জায়গা তৈরি হলো, যে এখন যদি চুক্তিটা হয় সেই চুক্তির মধ্যে হয়তো ইরান খুব কঠোর করে শর্ত দিতে পারে যে লেবাননে আর দ্বিতীয়বার হামলা হবে না, কিংবা পরবর্তীতে হামলাটা অব্যাহত থাকবে। এটা তো একটা ইতিবাচক দিক, কারণ এদিকে যদি যুদ্ধ চলতো তাহলে কি চুক্তি হতো? চুক্তি হতো কোনো জায়গায় থাকে না।
না, এটা এটা নিঃসন্দেহে ইতিবাচক দিক। বিশেষ করে আমরা যারা শান্তিকামী মানুষ দুনিয়াতে, আমরা চাইবো যে কোনো মূল্যে যুদ্ধটা বন্ধ হোক। কারণ আপনি দেখেন আগাগোড়া পুরোটাই হচ্ছে আপনার সিভিলিয়ানরা হচ্ছে যে মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ইরানে যেটি হচ্ছে, ইরান থেকে পাল্টা যে অ্যাটাক হচ্ছে, সব জায়গায় আপনার সিভিলিয়ানরা আপনার প্রাইমারিলি হচ্ছে এফেক্টেড হচ্ছে। তো সেই দিক থেকে আপনার নিঃসন্দেহে এটা একটা, এই ডিলটা আপনার হচ্ছে যে ইরানের সাথে ডিলের পসিবিলিটিটাকে আপনার হচ্ছে বাড়িয়েছে। কিন্তু আপনি যদি সেটাও যদি চিন্তা করেন যে পাকিস্তান থেকে যেভাবে ব্যাকফুটে চলে এসেছে আমেরিকা, দিস ওয়াজ নট অ্যাকচুয়ালি ইউনো হেলদি ওয়ে, সেটাও আপনার হচ্ছে যে অনেকভাবে কোয়েশ্চেনেবল। আমার পয়েন্ট হচ্ছে যে আমেরিকা ইজ আন্ডার প্রেশার, ট্রাম্প ইজ আন্ডার প্রেশার, এবং এইখান থেকে তাদের এক্সিট পয়েন্টটা কি হবে সেটা নিয়ে সারা দুনিয়া হচ্ছে জল্পনা কল্পনার মধ্যে আছে। তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে ইরানের সাথে ডিলটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট, যেহেতু ইরান একটু বেঁকে বসেছে, সেটাকে একটা স্পেসিফাই করার জন্য, প্রশমিত করার একটা উদ্যোগ হিসাবে আমার কাছে মনে হচ্ছে। এবং দেখেন এটা কিন্তু প্রায় কোনো আলাপ আলোচনা ধুমধাম করে আপনার হচ্ছে একটা ঘোষণা দিয়ে দিয়েছে। তো তারপরে আমরা আশা করতে পারি দেয়ার কুড বি সামথিং ভেরি পজিটিভ, বাট ইটস রিয়েলি ডিফিকাল্ট। আমরা পজিটিভটাই আসার মধ্যে থাকি, কারণ এখন তো আসলে জুয়েল, আমি একটা ফ্যাক্ট একটু যোগ করি এখানে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে আপনি যদি হিজবুল্লাহকে আপনার, তারা বলছে যে ডিজার্ম করার জন্য, ডিসমেন্টেল করার জন্য, হ্যাঁ, সেম জিনিস হচ্ছে যে আপনার হচ্ছে যে ইসরায়েল কিন্তু প্যালেস্টাইনে একই জিনিস বলছে আপনার গাজাতে আপনার হামাসকে ডিসমেন্টেল করার জন্য। কিন্তু আপনি দি এমার্জেন্স রাইজ, দ্য ফরমেশন অফ হামাস অ্যান্ড ফরমেশন অফ হেজবুল্লাহ is actually directly related to the আপনার হচ্ছে যে ইসরায়েলি অকুপেশন। এবং আপনার 1982 সালে হেজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে। 82 সাল থেকে আপনার 2000 সাল পর্যন্ত 18 বছর ধরে আপনার হচ্ছে যে সাদার্ন লেবানন হচ্ছে যে আপনার ইসরায়েলের অকুপেশনে ছিল। তো আপনি দেখেন না যে তারা বলছে রেজিস্ট্যান্স, আর এরা বলছে যে আপনার টেরোরিস্ট গ্রুপ। হ্যাঁ, সেটার কাহিনী তো আমরা বুঝি যে আপনার কে কোন অ্যাঙ্গেল থেকে কথা বলছে, কিন্তু আপনি এসেন্স মানে হচ্ছে যে গ্রাউন্ড রিয়ালিটিটা দেখেন না, যে হেজবুল্লাহ ইজ গ্রাউন্ডেড টু দ্য রিয়ালিটি, যে তারা একটা দে এমার্জ অ্যাজ এ রেজিস্ট্যান্স টু দ্য ইসরায়েলি অকুপেশন। তো এই জন্য হচ্ছে আপনার হচ্ছে যে তারা অ্যাক্টিভ। এবারে এটা আসলে ঐতিহাসিকভাবে অনেক লম্বা সময় ধরে এই বিষয়টি চলছে। নতুন করে আসলে ইরান যুদ্ধে এটি নতুন মাত্রা পেয়েছে, কিন্তু এটা আসলে পরিবর্তন তো আর হবে না। মানে ইরান যুদ্ধ, আমেরিকার যুদ্ধ হয়তো থামবে, কিন্তু ইসরায়েল, হিজবুল্লাহ, হামাস সেগুলো হয়তো চলতে থাকবে ভিন্ন ভিন্ন মাত্রায়। আমরা সেটা নিয়ে তখন হয়তো আবারও আলোচনা করব। প্রফেসর ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে একটু জানি, সেটি হলো যে ইরান যুদ্ধ বন্ধ করা, মানে এই চুক্তি করার জন্যই তো এত কিছু, লেবানন ইসরায়েল যুদ্ধ বন্ধ করা থেকে শুরু করে আরো যত তোড়জোড়। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে আমরা দেখছি তিনি একদম র্যান্ডমলি সফর করছেন, ইরান চষে বেড়াচ্ছেন। শেহবাজ শরীফকে আমরা দেখছি তুর্কিয়ে যাচ্ছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছেন। অর্থাৎ তারা বেশ তৎপর যে দ্বিতীয় দফা আরেকটা আলোচনা হোক, এবং সেটা হবে বলে মনে হচ্ছে। কতটা আশাবাদী হতে পারছেন? প্রেসিডেন্ট ট্রাম্প বলছে উইদিন 2 উইকস, অর্থাৎ এই যে 2 সপ্তাহের মধ্যে বিষয়টা যে যুদ্ধবিরতি হয়েছে এর মধ্যে চুক্তিটা হয়ে যাবে। এখন পর্যন্ত ছাড় দিয়ে কঠোরতা বিবেচনা করে কতটা আশাবাদী হচ্ছেন যে দুই পক্ষই একটা জায়গায় গিয়ে বলবে ওকে লেটস স্টপ ইট? প্রেসিডেন্ট ট্রাম্পের এই যুদ্ধটা করার কোনো প্ল্যান ছিল না, কোনো যুক্তি নাই, কোনো ভেতরে বাইরে কোথাও উনি কোনো সময় ক্লিয়ারলি বলেননি পারপাসটা কি। হ্যাঁ, নিউক্লিয়ার পাওয়ার বা তাদের ইরানকে নিউক্লিয়ার পাওয়ার হতে দেবে না, সেই জন্য এই পর্যায়ে এত বড় যুদ্ধে যাবে কিনা আমেরিকা, হাজার হাজার সৈন্য এখনো পাঠাচ্ছে তারা। এই কালকে আজকেও আরো হাজার হাজার সৈন্য, 6,000 সৈন্য গতকালকে পাঠিয়েছেন, এর আগে 50,000-এর মতো সেখানে আছে, পাঠিয়েছে। তো এখন যে সিচুয়েশনটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট এই যুদ্ধ, উনি নিজেকে যুদ্ধের বিরুদ্ধে প্রেসিডেন্ট হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন, অন্তত প্রপাগেট করেন ওইভাবে। উনি নোবেল প্রাইজ পাওয়ার জন্য চেষ্টা করেন। এইসব উনি একটা কনফিউশনের ভেতরে আছেন, পরিষ্কার আমরা বুঝতে পারি। কোনো সিদ্ধান্ত পরিষ্কার ভাবে এগোচ্ছে না। এই যুদ্ধ, এই লেবানন, এই হরমুজ প্রণালী সবকিছু নিয়েই একটা কনফিউশন। এবং তার যে লিডারশিপ, ওনার যদি ব্যক্তিগত পার্সোনাল শরীরের অবস্থা দেখি আমরা, তাতেও বোঝা যায় যে উনি একটু কনফিউশন, একটু কেমন জানি হয়ে গেছেন,
জিনিসগুলো বোধহয় তার কন্ট্রোলে নেই। তো এখন যেটা হচ্ছে যে আমেরিকা প্রেসিডেন্ট হিসেবে উনি কি করবেন, কোথায় গিয়ে দাঁড়াবেন, উনি পরিষ্কারভাবে কিছুই বুঝতে পারছেন না বা কেউই তাকে বোঝাচ্ছে না। সেই জন্য উনি যুদ্ধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। এখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করার যে প্রচেষ্টা, সেটা বাধা দিচ্ছে ইসরায়েল। এখন ইসরায়েল, কারণ এটা ইসরায়েলের যুদ্ধ, এটা আমেরিকার যুদ্ধ না, আমার কাছে যেটা মনে হয়, যেভাবে আমি দেখছি। ওকে, এটা অনেকটুকু পরিষ্কার, কিন্তু আমরা বলছি যে এই বের হয়ে আসতে তিনি কতটা পারছেন, মানে যে প্রসেসগুলো এখন পর্যন্ত হয়েছে সেই সব প্রসেস আপনাকে কতটা আশাবাদী করছে যে হ্যাঁ এই যুদ্ধবিরতির বেরিয়ে মধ্যেই? আসতে পারবেন, কারণ উনি যখন বলবেন একটা করার জন্য, কিন্তু ওনার যেটা আমরা গত এর আগের 4 বছরে এবং এখনো এই 2 বছরে 1.5 বছরে দেখছি যে উনি প্রপোজ করেন অনেক কিছু, কিন্তু সেটা শেষ করেন না। উনি প্রপোজ করেন কিন্তু ওটাকে ফলো আপ করে কমপ্লিটলি কোথায় গিয়ে শেষ হবে, কারণ উনি লং টার্ম প্ল্যান নিয়ে, আমেরিকার যে লিডারশিপ সারা পৃথিবীতে, তারা 10, 20, 30 বছর আগের থেকে প্ল্যান করে সবকিছু করে চলে। সেই রকম প্ল্যানিং এর একটা বড় রকম মানে অভাব আমরা দেখতে পাচ্ছি এই প্রেসিডেন্টের পার্সোনালিটিতে, প্রেসিডেন্টের রোলে, এবং এই গত 1.5 বছরের ভেতরে। সেখানে সেই জন্য উনি কি করবেন পরিষ্কারভাবে বুঝতে না পেরে উনি যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন, কারণ তার পপুলারিটি এবং কারণ তার পপুলারিটি পরিষ্কার যে তিনি বের হয়ে আসতে চাচ্ছেন অংশ। জি, আমরা জানতে চাচ্ছি বের হওয়ার প্রসেসটা, মানে চুক্তি করার প্রসেসটা। আমি আরেকটু স্পেসিফিক করে আপনার কাছে জানি, তিনি এখন বেরিয়ে আসবেন, এতে কোনো সন্দেহ নেই, বেরিয়ে আসার চেষ্টা করছেন। সেই জন্য তিনি বলেছেন যে আমি দরকার হলে পাকিস্তানে গিয়েও চুক্তি করব। এটা তো যেখানে মধ্যস্থতা হচ্ছে সেখানে গিয়ে তো তৈরি করছেন উনি সবার উপরে। এটার থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে এটা চুক্তিটা হবে, কিন্তু চুক্তিটা কত বড় সাকসেসফুল হবে, কোথায় গিয়ে দাঁড়াবে, এবং সেখানে ইসরায়েলের ভূমিকা কি হবে এবং কত কমপ্লিকেটেড হবে, এটা বলা মুশকিল। ওকে, আমি তাহলে স্পেসিফিক এই প্রশ্নটা আপনার কাছে রাখি। সেটা হলো যে তিনি তো চুক্তি হলে যাবেন পাকিস্তানে, এটা স্বাভাবিক। যেখানে এই চুক্তির মধ্যস্থতা হচ্ছে সেখানে গিয়ে চুক্তি করতে হয়, সেটা পাকিস্তান হতে পারে, বাংলাদেশ হতে পারে, ইন্ডিয়া হতে পারে, যে কোনো জায়গায়। সেটা বড় কথা নয়। তিনি দায়িত্বটা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে, এবং জেডি ভ্যান্স কেমন পারফর্ম করে, কারণ আগামী 2028 নির্বাচনে আমরা জানি মার্কো রুবিও ভার্সেস জেডি ভ্যান্স, যে কোনো একজন রিপাবলিকান প্রার্থী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তিনি জেডি ভ্যান্সের পারফরমেন্স দেখতে চান, এবং জেডি ভ্যান্স কতটা সাফল্যের সঙ্গে টিমটাকে লিড করতে পারছে, কতটা সাফল্যের সঙ্গে কাজগুলো গুছিয়ে আনতে পারছে, তিনি সেটি দেখছেন। এটি জেডি ভ্যান্সের উপরে আস্থা কতটা তিনি রাখতে পারবেন, কারণ অন্যদিকে উৎকপ কিংবা তার মেয়ের জামাই, তাদের উপর তিনি কতটা আস্থা রাখতে পারবেন, অর্থাৎ তিনি যে টিমটাকে পাঠিয়েছেন সেটা কতটা দক্ষ, কতটা যোগ্যতা সম্পন্ন টিম বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে খুব একটা মানে যোগ্যতা সম্পন্ন টিম তাদের মনে হয় না, কারণ এক্সেপ্ট ফরেন সেক্রেটারি রুবিও ছাড়া ওখানে অন্যরা নেই। এই টিমে রুবিও নেই, এই টিমে রুবিও নেই, রুবিওকে পাঠানো এই টিমে রুবিও নেই। জেডি ভ্যান্স যেটা করছে, জেডি ভ্যান্সের পার্সোনালিটি আবার যদি দেখেন আপনারা, উনিও কোনো কথা বলে এগোন না, এবং প্রেসিডেন্টের সাথে অনেক ব্যাপারে উনি দ্বিমত আছেন। বিভিন্ন সময় আমরা দেখেছি তাকে। উনি হিস্টোরিক্যালি উনি ডেমোক্রেট ছিলেন, পরে চেঞ্জ হয়ে এসছেন, এবং উনি মানে এই যুদ্ধের বিরুদ্ধে ছিলেন, যুদ্ধ করার ঠিক পক্ষে উনি ছিলেন না। এইসব অবস্থায় তাকে যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করাটা এগোচ্ছেন, কিন্তু উনি, আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে প্রেসিডেন্ট তার উপরে অনেক ডিপেন্ডেন্ট নন, কিন্তু তাকে ব্যবহার করছেন এখান থেকে বেরিয়ে আসার জন্য এই অবস্থায়, এই পরিস্থিতিতে। এখন উনি গাইডলাইন নিজেই দিয়ে দিয়েছেন যে আমি নিজে যাব এবং সই করব পাকিস্তানে গিয়ে। তার মানে তোমাদের এটাকে আনতেই হবে, একটা এগ্রিমেন্টে আসতেই হবে, সো দ্যাট আমেরিকার সম্মান এবং তার নিজের সম্মান যেন ফেইলিওর নিচের দিকে চলে না যায়। ওকে, আমি একটু ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আপনার কাছে জানি, ওয়াই জেডি ভ্যান্স, ওয়াই নট মার্কো রুবিও? মার্কো রুবিও তো মানে স্টেট সেক্রেটারি,
তিনি সচরাচর থাকার কথা এই ধরনের আলোচনাগুলোতে, অন্য দেশের সাথে আলোচনায়, সেখানে জেডি ভ্যান্সকে দিয়ে তিনি আসলে কোনো মেসেজ দিতে চান, কোনো কিছু পরীক্ষা করতে চান, কিংবা জেডি ভ্যান্স এই কাজের জন্য অনেক বেশি যোগ্য, এই কারণে কি তাকে পাঠানো হচ্ছে টিম লিডার? এটি তো আসলে খুবই বলা মুশকিল। বিশেষ করে ট্রাম্পের যে সিলেকশন গুলো, এগুলা তো অনেক বেশি অ্যাব্রাপ্ট। যখন সে কাউকে হায়ার করে, সে যেরকম অ্যাব্রাপ্টলি হায়ার করে, মানে হচ্ছে যে হঠাৎ করে, এবং মানে হচ্ছে যে খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড এবং জল্পনা কল্পনা ছাড়া আবার ফায়ার করার ক্ষেত্রেও তার সেই কনসিস্টেন্সি আছে আর কি। তো খুব বলা মুশকিল যে কেন জেডি ভ্যান্সকে। তবে হ্যাঁ, তবে টাইম ম্যাগাজিন একটা ফিচার করেছে, একটা রিপোর্ট করেছে, তারা বলছে যে যে লিডারশিপ এখানে পাঠানো হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উটকপের কথা তারা মিন করছিল, তিনি সেখানে কোনোভাবেই ফাংশন করতে পারছেন না, তিনি সেখানে কোনোভাবেই যোগ্যতা দেখাতে পারছেন না। এখন আপনার হচ্ছে যে এখানে যে আরো যে আপনার এর মধ্যে অ্যাক্টরস আছে, আপনি ধরেন জারেড কুশনার, হ্যাঁ, এরপরে স্টিভ উইটকফ, তারা দুজন কিন্তু আপনার হচ্ছে যে তাদের কিন্তু ডিপ্লোম্যাটিক এক্সপিরিয়েন্স ওইভাবে আপনি যদি আমেরিকার যেভাবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পলিটিক্সটা যেভাবে চলে, আপনি দেখেন এখানে প্রত্যেকটা সেক্টরে মোর হচ্ছে ভেটারানস ফোর্স, আপনার ইয়াঙ্গার লোকজন খুবই কম। তো এখানে তাদের দুজনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিয়েল এস্টেট বা হচ্ছে যে আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এখন আপনার ওয়ারের মতো একটা জায়গা যেখানে নেগোশিয়েট করার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেখানে আপনার যাদের বিজনেস রিলেটেড ব্যাকগ্রাউন্ড এবং এক্সপেরিয়েন্স, তাদের মাথায় অনেক লজিক নাও খেলতে পারে। এবং হচ্ছে যে এখানে ডক্টর শফিকুর রহমান সাহেব একটা জিনিস খুব ভালোভাবে বলেছেন যে আপনার হচ্ছে যে মানে ওয়ার ইজ বিজনেস। তো মানে কুশনার বলেছেন, উনি রেফার করেছেন আর কি তাকে, জি, যে পাকিস্তান থেকে যে মানে যেই কায়দায় আপনার হচ্ছে যে আপনার যেটা যেভাবে জিনিসটা আপনার অসমাপ্ত ভাবে আপনার শেষ হলো, আপনি সেখানে দেখেন অনেকে এই জল্পনা কল্পনা করছেন যে সেখানে মূলত যে ইসরায়েলের একটা পরোক্ষ ইনফ্লুয়েন্স ছিল, যে ওখানে যাতে কোনো ডিল যাতে রিচ না হয়, না হলে যেভাবে আয়োজন করে যাওয়া হয়েছে কিন্তু আপনার ডিলসটা কিন্তু ওইভাবে পৌঁছা হয়নি। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে বিষয়টা খুবই কমপ্লিকেটেড। যে ডক্টর শফিকুর রহমান সাহেব একটা কথা বলেছেন যে ট্রাম্প অ্যাজ এ পার্সন, তার ক্যারেক্টারের অনেকগুলো জিনিস আমাদের কাছে অবভিয়াস, আমরা এগুলো নিয়ে হাসাহাসি করি, কথা বলি বা বিভিন্নভাবে ক্রিটিসাইজ করি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ট্রাম্পের যে কিছু আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড পাওয়ার আছে, এটা সম্পর্কে আমরা জানি না, বাট দেয়ার আর পিপল হু আর অ্যাকচুয়ালি পুশিং থিংস ফ্রম দি ব্যাকগ্রাউন্ড দ্যাট উই ডোন্ট সি দ্যাট। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে জেডি ভ্যান্স যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ হয়তো, জেডি ভ্যান্সের আপনার হচ্ছে তার হচ্ছে অ্যান্টাই ওয়ার একটা স্ট্যান্ড আছে, তাহলে সেখানে হি ওয়াজ মোর অন দ্য সাইড অফ রিচিং এ ডি, সে ওখান থেকে আপনার ব্যাকফুটে চলে আসার কথা না। তো আমার কাছে এই জন্য মনে হচ্ছে যে আসলে হি doesn't possess the enough power to make to secure a deal. এখানে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। ইসরায়েল could be influencing from behind. There are other forces that could be influencing from the back picture. So এই কারণে আপনার হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে জেডি ভ্যান্সের আপনার সাকসেসটা হাত পা বাঁধা আর কি, তিনি অনেকটা নিধিরাম সর্দারের মতো সেখানে হয়তো সর্দারি করছেন, অনেকটা বিষয়টা এরকম, কিন্তু পিছন থেকে সবকিছুই ইনস্ট্রাকশন দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট। এর সাথে দেখেন না আপনার 300 এর মতো লোক নিয়ে গেছে, আপনি সেটা তো আপনি নিশ্চয়ই আলাপ করেছেন। জি, তো দেখেন না যে আপনি যদি ওই ডাইনামিক্সটা যদি চিন্তা করেন, then it will give you some sense এখানে আসলে is something more than that. It's not, he was not actually leading, he was just a showpiece. ওকে, আমরা একটু প্রফেসর ডক্টর শফিকুর রহমান আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে আসতে চাই সেটি হলো রিসেন্টলি গত সপ্তাহখানেক ধরে বিষয়টি ঘটছে, পোপ তার সাথে আমাদের প্রেসিডেন্টের কিছু বাহাস হচ্ছে, কথার বিনিময় হচ্ছে, বাক্য বিনিময় হচ্ছে, এবং আজকেই হোয়াইট হাউসে ইরানের যুদ্ধের চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সাংবাদিকরা প্রশ্ন করার পাশাপাশি প্রেসিডেন্টকে প্রশ্ন করেছিলেন যে পোপের ইস্যুটা, তখন বলছেন হ্যাঁ পোপ তো অনেক বেশি পলিটিক্যাল বিষয়ে কথাবার্তা বলছে, উনি তো ইরানের চেনেনই না, এই জন্য ইরান সম্পর্কে এই ধরনের কথা বলছেন। তখন এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করছিল আপনি কি পোপের সাথে দেখা করবেন কিনা, কেন আমি এই ধরনের কোনো প্রয়োজন বোধ করছি না, অর্থাৎ বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আমি আপনাকে যে কারণে কথাটা বললাম।
কেন এই বাহাস, কিংবা এই বাহাস আসলে অতীতে কতটা ঘটেছে পোপের সাথে কোনো আমেরিকান প্রেসিডেন্টের, এবং এটার ভবিষ্যতের প্রতিক্রিয়াগুলো কি আসতে পারে কিংবা প্রভাবটা কি থাকতে পারে? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি বলবো, কারণ ক্যাথলিকরা আমেরিকায় প্রায় 30-40% উপরে ক্যাথলিক আমেরিকা রয়েছে। এদের 80-90% তারা কনজারভেটিভ এবং সবাই ট্রাম্পকে সাপোর্ট করেছে। কিন্তু ট্রাম্প এখন এই সময় ক্যাথলিকদের মানে অখুশি করার কোনো কারণ আমি মানে যুক্তিগতভাবে দেখি না। কিন্তু ওনার যে পার্সোনাল ইমেজ এবং পার্সোনালিটি, আমি যেটা বলছিলাম যে একজন নার্সিসিস্ট, একজন যে নিজেকে ছাড়া পৃথিবীকে কাউকে বোঝে না, তার উপরে, তার বাইরে, তার ধারণার বাইরে, তার কন্ট্রোলের বাইরে কেউ থাকবে, কোনো পাওয়ারফুল অর্গানাইজেশন, পাওয়ারফুল পার্সন। এই পোপ লিও আমেরিকার পোপ, আমেরিকার সিটিজেন, আমেরিকা থেকে ইলেক্টেড হয়েছে। তো আমেরিকান একজন লোক, সে পোপ হতে পারে, অন্য হতে পারে, ট্রাম্পের কথা শুনবে না বা ট্রাম্পকে সাপোর্ট করবে না বা ট্রাম্পের যুদ্ধকে সাপোর্ট করবে না, এটা ট্রাম্প অ্যাকসেপ্ট করতে পারেননি। কারণ উনি যা করেন সবাই তাকে সাপোর্ট করতে হবে। এই যে একটা মানসিকতা, এটার থেকে উনি ওই ধরনের কমেন্ট যে এরা রাজনীতিতে আসা উচিত না বা রাজনৈতিক কথাবার্তা বলা উচিত না বা পোপের কোনো পলিটিক্স সম্পর্কে কোনো জ্ঞান নেই, এই ধরনের যে কমেন্টসগুলো করা হয়েছে এবং তাকে যে ছোট করে দেখানোর যে প্রচেষ্টা, সেটা ট্রাম্পের একটা পার্সোনালিটির একটা রিফ্লেকশন। এখন একই সাথে আপনারা জানেন যে জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট, উনি অ্যাডাপ্টেড ক্যাথলিক। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি প্রায় একই রকম ট্রাম্প যেটা বলেছে ঠিক একই লাইনে কথা বলেছেন যে উপায় নেই তো, মানে উপায় তো নেই, মানে প্রেসিডেন্ট যেটা বলেছেন তার বাইরে কথা বলার কি ভাইস প্রেসিডেন্টের কোনো উপায় আছে? না, কিন্তু দ্যাটস অ্যাবসলিউটলি রাইট। কিন্তু জেনারেল ওপিনিয়ন, একজন লোক সম্পর্কে একটা তার পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে, উনি ওটা বলতে পারতেন। ইসের জন্য না, পলিসির জন্য না, কিন্তু পার্সোনাল ওপিনিয়নে উনি নিজে ক্যাথলিক এবং ক্যাথলিক অনেক রাজনীতিতে মানে ইনভলভ হন। আমরা প্রেসিডেন্ট কেনেডির সময় দেখেছি, এখানে দুজন প্রেসিডেন্ট ক্যাথলিক, একজন হলো প্রেসিডেন্ট কেনেডি, আরেকজন হলো প্রেসিডেন্ট বাইডেন। তো বাইডেন ক্যাথলিসিজমকে বা কোনো ধর্মকে বড়ভাবে প্রজেক্টেড করেননি, অথবা ক্যাথলিকদের বড় রকম ভোটও তিনি সেই রকম পাননি। কারণ ক্যাথলিকদের বেশিরভাগই ভোটার হচ্ছে কনজারভেটিভ এবং তারা রিপাবলিকান বেশিরভাগ। তো সেই যে সিচুয়েশন রয়েছে, সেই সিচুয়েশনে প্রেসিডেন্ট, সে যে কোনো ধর্মের হোক, উনি নিজে কোনো ধর্ম খুব একটা সিরিয়াসলি ট্রাম্প ফলো করেন না, সেই জন্য ক্যাথলিকরা তাকে বিভিন্নভাবে আন্ডারমাইন করবে বা পোপ তাকে আন্ডারমাইন করবে, এটা উনি অ্যাকসেপ্ট করতে পারেন না তার পার্সোনালিটিতে, আমার কাছে যেটা মনে হয়। ওকে, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে একটু শুনি যে এই বাহাস যেটি শুরু হয়েছে থামবে হয়তো, কিন্তু ক্যাথলিকদের মধ্যে অনেকেই, তারা যেহেতু রিপাবলিকান সমর্থক, অনেকেই অসন্তুষ্ট হচ্ছেন, এটির কি কোনো প্রভাব থাকবে? দেখুন, ট্রাম্পের এটা খুব ইন্টারেস্টিং একটা বিহেভিয়ার, যে আপনার হচ্ছে আপনি যদি তার পার্সোনালিটি এবং বিহেভিয়ারাল প্যাটার্ন দেখেন, যে খুবই একটা ইনফ্লুয়েন্সিয়াল, সে কিন্তু তার ধরার চেষ্টা করে, রূপটা ধরার চেষ্টা করে। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যে বিকজ লাইক উই কল হিম নার্সিসিস্ট, বিকজ হি ইজ লাইক সেলফ অ্যাডমায়ারার। আপনার এই কারণে হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে হি অলওয়েজ গো আফটার দ্য পিপল হু আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ইন সোসাইটি, ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, দেখেন পোপ কি বলেছে, পোপ বলেছে যে মানে হচ্ছে যে এনিওয়ান ইজ ডিসাইপল অফ ক্রাইস্ট শুড বি অন দ্য সাইড অফ পিস। মানে যে যীশু খ্রিস্টের আপনার হচ্ছে যে অনুসারী,
সে শান্তির পক্ষে থাকবে, এটাই স্বাভাবিক, এটাই সে আহ্বান করেছে। হ্যাঁ, কিন্তু আপনি তার বিপরীতে আপনি দেখেন যে আপনার ট্রাম্প হচ্ছে তার ব্যাপারে হচ্ছে যে নানা ধরনের সে মানে রেসপন্স করেছে আর হ্যাঁ। আর বিশেষ করে ট্রাম্প যখন বলছে যে একটা সিভিলাইজেশন ধ্বংস করে দিবে, তখন পোপ বলেছে এটি আনএক্সেপ্টেবল, এটা কোনোভাবে হইতে পারে না। কিন্তু এরপর ট্রাম্প কি করছে, এআই জেনারেটেড একটা ছবি পোস্ট দিয়েছে, আপনারা খেয়াল করেছেন কিনা 12-13 তারিখে, যেটার মধ্যে উনি হচ্ছে যে আপনার হচ্ছে ওনার হাতে একটা লাইট আছে, উনি একজন সিক পার্সন রুগীকে করছেন, আর ওনার যে অবয়বটা এটা হচ্ছে অনেকটা হচ্ছে যে জিসাস লাইট, গড লাইট। হ্যাঁ, তো দেখুন এটা পরে ব্যাকল্যাশের পর উনি কিন্তু আবার রিমুভ করে দিয়েছেন। হ্যাঁ, তো এখন দেখেন এরপর উনি আবার বলছেন যে মানে পোপ কি বুঝে, সে কি ক্রাইম বুঝে, ওয়ার বুঝে, ডিপ্লোমেসি বুঝে, হি ইজ টেরিবল পারসন। হ্যাঁ, যেটা সে সবসময় বলে থাকে। তো এখন আজকে যেটা আপনার পোপের দিক থেকে বেশ কিছু কথাবার্তা আসছে, আমি একটু দিকে তাকাচ্ছি। সে বলছে যে আসলে অল্প কিছু মানে হচ্ছে যে টাইরান্ট, মানে হচ্ছে যে এরকম স্বৈরবাদী পার্সন যারা দুনিয়াটাকে আপনার ধ্বংস করে দিচ্ছে, এবং তারা ভাব ধরে যে তারা আসলে কিছু জানে না, কিন্তু তারা যেটা জানে না সেটা হচ্ছে যে আপনার ধ্বংস করার জন্য একটা দিনও লাগে না, কিন্তু আপনার একটা দুনিয়া গড়ার জন্য গড়তে আপনার হচ্ছে ইট টেকস লাইফ টাইম। সো হি সেড দিস। তো আমি মনে করি যে আপনার ট্রাম্পের যে জায়গাটা, সে হচ্ছে যে তার অনেকগুলো আপনি যদি অ্যাকশন এবং বিহেভিয়ার এবং ছোট ছোট জিনিসগুলো আপনি যদি চিন্তা করেন, যে এই বছর এই টার্মে সে ক্ষমতা আসার পরে যে অনেক হার্ডকোর রিপাবলিকানস এবং অনেক রিলিজিয়াসলি সেন্সিটিভ পিপল, দোজ হু ভোটেড হিম, তারা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা খুব ওয়ার্নিং, এবং নভেম্বর ইলেকশন কুড বি এ টেস্টামেন্ট ফর দ্যাট, যে আসলে এরা ট্রাম্পের ফিউচারকে কোন দিকে নিয়ে যায়। কিন্তু এটার প্রভাব আছে। আপনি ধরেন, আপনি যদি ইফ ইউ টক টু দি the Catholic and very serious practicing Christians, there are people who care for great things in society, কিন্তু ওদের ওই লোকগুলোকে যে হার্ট করছে, এইটা আপনার হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড ওয়াইড আমি বলবো যে খ্রিস্টান যারা সিরিয়াস প্র্যাকটিসিং খ্রিস্টান, এটা তাদের সেন্টিমেন্টকে আঘাত করবে, এবং তারা তাকে যেভাবে একটা ব্লাইন্ডলি মনে করেছিল যে সে হচ্ছে যে আপনার খ্রিস্টানদের একটা রিপ্রেজেন্টেটিভ, আমার কাছে মনে হচ্ছে যেই ধরনের একটা পিকচার ইমেজ সে তৈরি করেছে বিভিন্নভাবে এবং তার পক্ষে লোকজন করেছে, সেটার একটা কলাপস এবং ব্রেকডাউন হবে এই ধরনের বিহেভিয়ারগুলো থেকে। এবং মোদ্দা কথা যেটি পোপের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছিল, যুদ্ধের সাথে ধর্মের কোনো যাতে সম্পর্ক তৈরি করা না হয়, একইভাবে এখন হয়তো প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজনীতির সাথে যাতে ধর্মের কোনো সম্পর্ক, অর্থাৎ ধর্মীয় ব্যক্তিরা যাতে রাজনীতির বিষয়ে কথা না বলেন, এই ধরনের একটি পাল্টাপাল্টি চলছে, থেমে যাবে আশা করছি। এই কথাটাই বলেছেন যে আপনার ধর্মকে ইউজ করা হচ্ছে, এবং আমরা খেয়াল করেছি আবার ট্রাম্পও বলছেন এই কথাই যে মানে রাজনীতিতে আসবেন না, রাজনীতি নিয়ে আপনি জানেন না, দুর্বল, ইরানকে আপনি চিনেন না, এই ধরনের কথাই বলা হচ্ছে। যাই হোক, আমরা আসলে অনেকটুকু আলোচনা করেছি। আমরা আশা করছি যে প্রেসিডেন্ট 2 সপ্তাহের কথা বলছিলেন, যে 2 সপ্তাহের মধ্যেই চুক্তিটা হয়ে যাবে। চুক্তিটা হয়ে গেলে আসলে হাত ছেড়ে বাঁচার মতো একটা অবস্থা হয়, কারণ বিশ্ব অর্থনীতি দিনে দিনে খুবই খারাপ অবস্থা। আমরা দেখছিলাম যে এনার্জি চিফ বলছেন যে এমনকি ইউরোপের কাছে আগামী 6 দিন মাত্র জেট ফুয়েলের রিজার্ভ আছে, এবং হরমুজ তো অবরোধ করেছিল ইরান, এখন পাল্টা অবরোধ বন্দরগুলোতে আমেরিকা বহাল রেখেছে। এটারও একটা ইফেক্ট হয়তো বিশ্ব অর্থনীতিতে পড়বে, ইতিবাচকভাবেও ফিরে আসতে পারে, নানা ধরনের বিষয় হতে পারে। কিন্তু আমাদের সময়টা শেষ হয়ে গেছে আজকে আলোচনার জন্য। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাদের মতামত এবং সময়ের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।